আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের বিশেষ প্রতিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ সিরিজের গল্প মাকড়সার রস। আজ আমি এক প্রকার জোর করেই ব্যোমকেশকে বাড়ি থেকে বার করলাম। গত 1 মাস ধরে সে একটা জটিল জালিয়াতির তদন্তে মনোনিবেশ করে আছে। সবসময় একগাদা দলিল পত্র নিয়ে বসে আছে সেই শুষ্ক কাগজগুলোর ভেতরে, আর বসে বসে অপরাধীর অনুসন্ধান চালাচ্ছে। এবং রহস্য যতই ঘনীভূত হচ্ছে ততই তার কথাবার্তা যেন কমে যাচ্ছে। সবসময় লাইব্রেরির ঘরে বসে নিরন্তর সেই শুকনো কাগজপত্রগুলো ঘেঁটে ঘেঁটে তার শরীরও দিন দিন খারাপ হচ্ছে। কিন্তু সে কথার উল্লেখ করলেই সে বলে, না, এই তো বেশ আছি। সেদিন বৈকালে বললাম, আর তোমার কোনো কথা আমি শুনবো না, চলো একটু বেরিয়ে আসা যাক। দিনের মধ্যে অন্তত 2 ঘন্টা তো বিশ্রাম করাই যায়। ব্যোমকেশ কিন্তু বলল। আমি বললাম, কিন্তু নয়, চলো লেকের দিকে। 2 ঘন্টায় তোমার জালিয়াত পালিয়ে যাবে না। শেষমেশ ব্যোমকেশ অগত্যা বলল, চলো। কাগজপত্র সরিয়ে রেখে সে বাইরে আসলো বটে, কিন্তু তার মনটা সেই অজ্ঞাত জালিয়াতের পিছে পড়েই রইল। লেকের ধারে বেড়াতে বেড়াতে হঠাৎ একজন বহু পুরাতন কলেজের বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। অনেকদিন তাকে দেখিই নাই। আইএ ক্লাসে আমরা দুজনে একসঙ্গে পড়েছিলাম। তারপর সে মেডিকেল কলেজে প্রবেশ করে, সেই অবধি। তারপরে সব ছাড়াছাড়ি। আমি তাকে দেখে বললাম, আরে মোহন যে, তুমি কোত্থেকে? সে আমাকে দেখে সহর্ষে বলল, আরে অজিত, তাই তো, কতদিন পরে দেখা বলো তো, তারপর খবর কি? কিছুক্ষণ পরস্পরের পিঠ চাপড়াচাপড়ির পর ব্যোমকেশের সঙ্গে তার পরিচয় করিয়ে দিলাম। মোহন বলল, ও আপনি? বড় খুশি হলাম আপনার সঙ্গে পরিচয় হয়ে। মাঝে মাঝে আমার সন্দেহ হতো বটে, আপনার কৃত্তিপ্রচারক অজিত বন্দ্যোপাধ্যায় হয়তো আমাদেরই বাল্যবন্ধু অজিত, কিন্তু মন থেকে ঠিক বিশ্বাস হতো না, বুঝলেন? আমি জিজ্ঞেস করলাম, তা তুমি আজকাল এখানে কি করছো? মোহন বললে, কলকাতাতেই প্র্যাকটিস করছি আর কি। তারপর বেড়াতে বেড়াতে নানা কথার মধ্যে দিয়ে ঘণ্টাখানিক কেটে গেল। লক্ষ্য করলাম সাধারণ কথাবার্তার মধ্যে মোহন 2-1 বার যেন কিছু বলার জন্য মুখ খুলে আবার থেমে যাচ্ছে। ব্যোমকেশও সেটা লক্ষ্য করেছিল। তাই একসময় অল্প হেসে সে বলল, আরে মশাই, যদি কিছু বলার থাকে বলুন না, এত লজ্জা পাওয়ার কি আছে? ব্যোমকেশের কথা শুনে মোহন বলল, একটা কথা বলি বলি করেও বলতে সংকোচ হচ্ছে। ব্যাপারটা এত তুচ্ছ যে সেটা নিয়ে আপনাকে বিব্রত করতেও ইচ্ছে হচ্ছে না। অথচ তার কথাটা সেখানেই আমি আটকে দিলাম। বললাম, অথচ বাদ দে, যদি তোর মনে হয় বলার দরকার তাহলে বলে ফেল। অন্তত আমার বন্ধু ব্যোমকেশ কিছুক্ষণের জন্য হলেও সেই জালিয়াতির হাত থেকে নিষ্কৃতি পাবে। মোহন আঁতকে উঠে বলল, জালিয়াত? আমি তাকে বুঝিয়ে বললাম। তখন মোহন বলল, ওহ, কিন্তু আমার কথা শুনে উনি হয়তো হাসবেন। ব্যোমকেশ বললে, হাসির কথা হলে নিশ্চয়ই হাসবো, কিন্তু আপনার ভাব দেখে তো মনে হচ্ছে না। বরঞ্চ বোধ হচ্ছে একটা কোনো জটিল সমস্যায় বেশ কিছুদিন থেকে আপনি ভাবিত করে রেখেছেন নিজেকে। আপনি তার উত্তর খুঁজেই পাচ্ছেন না। মোহন আনন্দের সঙ্গে বলল, আপনি ঠিক ধরেছেন। জিনিসটা হয়তো খুব সহজ, কিন্তু আমার পক্ষে এটা একটা দুর্বোধ্য প্রহেলিকা হয়ে দাঁড়িয়েছে। আমি নেহাত বোকা নই, সাধারণ সহজ বুদ্ধি আছে বলেই নিজেকে মনে করি। অথচ একজন রোগে পঙ্গু চলৎশক্তিরহিত লোক আমাকে প্রত্যেক দিন ঠকাচ্ছে, যেটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। শুধু আমাকে নয়, আর সমস্ত পরিবারবর্গকে সে ঠকাচ্ছে। কথা বলতে বলতে আমরা একটা বেঞ্চিতে এসে বসলাম। মোহন বলল, যতদূর সম্ভব সংক্ষেপে আপনাকে ব্যাপারটা বোঝাই।
কোনো এক বড় মানুষের বাড়িতে আমি গৃহচিকিৎসক। তারা বনেদি বড় মানুষ, কলকাতায় তাদের বাস। তাদের বিষয় সম্পত্তি সম্বন্ধে আপনাকে বিশেষ কিছু বলবো না, শুধু এটা বলি যে কলকাতায় তাদের একটা বাজার আছে, তা থেকে মাসিক প্রায় 15,000 টাকা তাদের আয় হয়। সুতরাং আর্থিক অবস্থা কীরকম সে তো আপনি বুঝতেই পারছেন। এই বাড়ির যিনি কর্তা তার নাম নন্দদুলাল বাবু। ইনি বলতে গেলে ও বাড়িতে একমাত্র রোগী। বয়সকালে ইনি এত বেশি বদখেয়ালি করেছিলেন যে 50 বছর হতে না হতেই শরীর একেবারে ভেঙে গেছে। বাতে পঙ্গু, আরও কত রকম যে ব্যাধি আছে তার শরীরে সেটা গুণে শেষ করা যাবে না। আমাদের ডাক্তারি শাস্ত্রে একটা কথা আছে জানেন তো, মানুষের মৃত্যুতে বিস্মিত হওয়ার কিছু নেই, কিন্তু মানুষটা যে বেঁচে আছে এটা হচ্ছে সব থেকে বড় আশ্চর্যের বিষয়। আমার এই রুগীটিকে দেখলে সেই কথাই সর্বাগ্রে মনে হয় জানেন। মোহন খানিকক্ষণ চুপ করে রইল, তারপরে বলল, এই নন্দদুলাল বাবুর চরিত্র আপনাকে কি করে বোঝাবো সেটাই ভেবে পাচ্ছি না। অত্যন্ত কটুভাষী, সন্দিগ্ধ, কুটিল, হিংসাপরায়ণ, এক কথায় এমন ইতর নিজ স্বভাব মানুষ আমি জীবনে দেখিনি। বাড়িতে তার স্ত্রী, পুত্র, পরিবার সব আছে, কিন্তু কারোর সঙ্গেই তার সদ্ভাব নেই। তার ইচ্ছা যৌবনে যে উচ্ছৃঙ্খলা করে বেরিয়েছেন এখনো তাই করবেন, কিন্তু প্রকৃতি বাদ সেধেছে। শরীরে সে সামর্থ্য নেই, এই জন্য পৃথিবীশুদ্ধ লোকের ওপর তার দারুণ রাগ আর ঈর্ষা, যেন তার এই অবস্থার জন্য গোটা পৃথিবীর লোক দায়ী। সর্বদা ছল খুঁজে বেড়াচ্ছেন কি করে কাকে জব্দ করা যায়। শরীরের শক্তি নেই, বুকের গোলমালও আছে, তাই ঘর ছেড়ে তিনি বেরোতে পারেন না। নিজের ঘরে বসে বসে কেবল বিশ্বব্রহ্মাণ্ডের ওপর কদর্য গালাগাল করেন, আর দিস্তা দিস্তা পাতায় অনবরত কিছু লিখে যাচ্ছেন। তার এক খেয়াল যে তিনি একজন অদ্বিতীয় সাহিত্যিক, তাই কখনো লাল কালিতে কখনো কালো কালিতে এস্তার লিখছেন। সম্পাদকের ওপর তার ভয়ঙ্কর রাগ, তার বিশ্বাস সম্পাদকেরা কেবল শত্রুতা করেই তার লেখা ছাপে না। আমি কৌতূহল হয়ে জিজ্ঞেস করলাম, কি লেখেন তিনি, তুমি কখনো পড়েছ? মোহন বলল, গল্প, আত্মচরিত্র, যা হোক কিছু একটা হতেই পারে। একবার মাত্র সে লেখার উপর আমি চোখ বুলাতে গেছিলাম, তারপর আর সেদিকে কখনো তাকাইনি। সে লেখা পড়বার পর গঙ্গা স্নান করলেও মন পবিত্র হয় না। আজকালকার যারা তরুণ লেখক, সে গল্প পড়লে তাদেরও বোধ করি দাঁত কপাটে লেগে যাবে। কথাগুলো শুনে ব্যোমকেশ হেসে উঠল, বলল, চরিত্রটি যেন চোখের সামনে জলজল করছে, কিন্তু সমস্যাটা কি বলুন তো? মোহন আমাদের দুজনকে দুটো সিগারেট দিয়ে নিজে একটা ধরালো, তারপর খানিকক্ষণ কি যেন ভাবলো, তারপরে বলল, এমন গুণবান লোকের আর কোনো গুণ থাকা সম্ভব নয় কেমন, কিন্তু এর আবার একটা মস্ত গুণ আছে। ওই শরীরের ওপর উনি এক অদ্ভুত নেশা করেন। সিগারেটে গোটা 2 টান দিয়ে বলল, ব্যোমকেশবাবু, আপনি তো এই কাজের কাজী, সমাজের নিকৃষ্ট লোক নিয়ে আপনার কারবার। মদ, গাঁজা, কোকেন ইত্যাদি অনেক রকম নেশাই মানুষকে করতে দেখে থাকবেন, কিন্তু মাকড়সার রস খেয়ে কাউকে নেশা করতে দেখেছেন কখনো? কথাটা শুনে আমি আঁতকে উঠলাম, বললাম, মাকড়সার রস সে আবার কি জিনিস? মোহন বলল, এক জাতীয় মাকড়সা আছে যার শরীর থেকে ওই বিভৎস বিষাক্ত রস পিষে বার করতে হয়। ব্যোমকেশ কতকটা চিন্তা করলো, তারপর বলল, টারেন্টুলা ডান্স স্পেনে আগে ছিল। এই মাকড়সার কামড় খেয়ে মানুষ সারাদিন নাচত। বইয়ে পড়েছি বটে, কিন্তু এই দেশে তো এরকম ব্যবহার কারুকে করতে দেখিনি।
মোহন বলল, ঠিক বলেছেন, ট্যারেন্টুলা। সাউথ আমেরিকার স্প্যানিশ শঙ্কর জাতির মধ্যে এই নেশার খুব একটা ঝোঁক আছে। এই ট্যারেন্টুলার রস একটা তীব্র বিষ, কিন্তু খুব কম মাত্রায় ব্যবহার করলে শরীরের স্নায়ুমণ্ডলে একটা প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। বুঝতেই পারছেন, স্বভাবের দোষে স্বাভাবিক উত্তেজনা না হলে যারা থাকতে পারে না, তাদের পক্ষে ওই মাকড়সার রস কীরকম লোভনীয় বস্তু। কিন্তু নিয়মিত ব্যবহার করলে এর ফল সাংঘাতিক হয়ে দাঁড়ায়। অস্বাভাবিক পক্ষাঘাতে মৃত্যু অবধি হতে পারে। মোহন বলল, আমাদের নন্দদুলাল বাবু বোধ হয় যৌবনকালে ওই চমৎকার নেশাটি ধরেছিলেন। তারপর শরীর যখন অকর্মণ্য হয়ে পড়ল, তখনও তিনি নেশা ছাড়তে পারলেন না। আমি যখন গৃহ চিকিৎসক হয়ে ওদের বাড়িতে ঢুকলাম, তখনও উনি প্রকাশ্যে ওই নেশা করতেন। সে আজ বছরখানেকের কথা। আমি প্রথমেই ওটা বন্ধ করে দিলাম। তারপর বললাম, যদি বাঁচতে চান তাহলে ওগুলো ছাড়তে হবে। এটা নিয়ে খুব খানিকটা ধস্তাধস্তি হলো। তিনি খাবেনি, আমি খেতে দেব না। শেষে আমি বললাম, আপনার বাড়িতে ও জিনিস ঢুকবেই না, দেখি কি করে আপনি খান। তিনিও কুটিল হেসে বললেন, তাই নাকি? আচ্ছা, আমিও খাবো, দেখি তো তোমরা সবাই মিলে কেমন করে আটকাও। এইভাবে যুদ্ধ ঘোষণা হয়েই গেল। পরিবারের আর সকল সদস্যরা আমার পক্ষে ছিল, সুতরাং সহজেই বাড়ির চারিদিকে কড়া পাহারা বসিয়ে দেওয়া গেল। তার স্ত্রী ছেলেরা পালা করে তাকে পাহারা দিতে লাগলেন, যাতে কোনো ক্রমে সে বিষ তার কাছে না পৌঁছয়। তিনি নিজে একরকম চলৎশক্তিহীন। বাড়ি থেকে বেরিয়ে সে যে জিনিস সংগ্রহ করবে তার ক্ষমতা তার নেই। আমি এইভাবে তাকে আগলাবার ব্যবস্থা করে নিজের মনে মনে খুব আত্মপ্রসাদ অনুভব করেছিলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। এত কড়াকড়ি সত্ত্বেও বাড়ি শুদ্ধ লোকের নজর এড়িয়ে তিনি নেশা করছেন। কোথা থেকে যে সে জিনিস আমদানি করছেন কেউ ধরতে পারছে না। প্রথমটা আমার সন্দেহ হলো যে হয়তো বাড়ির কেউ লুকিয়ে তাকে সাহায্য করছে। তাই একদিন আমি নিজে সমস্ত দিন পাহারায় রইলাম, কিন্তু আশ্চর্য মশাই, আমার চোখের সামনে তিনবার তিনি সেই বিষ খেলেন। তার নাড়ি দেখে বুঝলাম, অথচ কখন যে খেলেন সেটা ধরতেই পারলাম না। তারপর তার ঘর আতি পাতি করেছি, তার সঙ্গে বাইরের লোকের দেখা বন্ধ করেছি, কিন্তু তবু তার মৌতাত বন্ধ করতে পারিনি। এখনো সমভাবে তিনি সেটা ব্যবহার করে যাচ্ছেন। এখন আমার সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এই যে লোকটা ওই মাকড়সার রস পায় কোথা থেকে, এবং পেলেও সকলের চোখে ধুলো দিয়ে সেটা খায় কি করে। এতটুকু বলেই মোহন চুপ করল। ব্যোমকেশ মনে হয় শুনতে শুনতে অন্যমনস্ক হয়েছিল, কিংবা হয়নি বলতে পারবো না। মোহন শেষ করতেই সে উঠে দাঁড়ালো। তারপর বলল, অজিত, বাড়ি চলো, একটা কথা হঠাৎ মাথায় এসেছে, যদি সেটা ঠিক হয় তাহলে। এতটুকু বলে সেও থেমে গেল। বুঝলাম সেই পুরনো জালিয়াত আবার তার মাথাচাড়া দিয়ে উঠেছে। মোহন এতক্ষণ যে বকে গেল, তার শেষের দিকের কথাগুলো হয়তো ব্যোমকেশের কানেই যায়নি। আমি একটু বিরক্ত হয়ে বললাম, মোহনের গল্পটা বুঝি তোমার ভালো লাগেনি, তাই না? ব্যোমকেশ বললে, আরে বিলক্ষণ, শুনেছি, সমস্যাটা খুব মজার, আমার কৌতূহল হচ্ছে, কিন্তু তুমি তো জানো আমি এখন কতটা ব্যস্ত। মোহন মনে মনে বোধ হয় কথাগুলো শুনে একটু ক্ষুণ্ণ হলো, কিন্তু সে ভাব সে গোপন করে বলল, তবে আর কাজ নেই, থাক, আপনাকে এই তুচ্ছ ব্যাপারে মাথা ঘামাতে আমি অনুরোধ করব না। কিন্তু কি জানেন, এর একটা নিষ্পত্তি হলে হয়তো লোকটার প্রাণ আমি বাঁচাতে পারতাম। একটা লোক যত বড় পাপিষ্ঠই হোক, বিন্দু বিন্দু বিষ খেয়ে আত্মহত্যা করছে, চোখের সামনে দেখছি, অথচ কিছুই করতে পারছি না। এর চেয়ে দুঃখের আর কি থাকতে পারে বলুন তো?
ব্যোমকেশ কথাগুলো শুনে একটু লজ্জা পেল। তারপর বলল, আরে আরে, আমি করব না তো বলিনি। এ ধাঁধার উত্তর পেতে গেলে আমাকে খানিকক্ষণ ভাবতে হবে, প্রায় ঘন্টা দুয়েক। আর একবার লোকটাকে সচক্ষে দেখে আসতে হবে। কিন্তু আজ বোধহয় পেরে উঠবো না, বুঝলে? নন্দদুলাল বাবুর মতো অসামান্য লোককে কিছুতেই মরতে দেওয়া যায় না, বুঝেছ? সে আমি দেবও না। আপনি নিশ্চিন্তে থাকুন, কিন্তু এখনই আমার বাসায় ফেরা খুব দরকার। মনে হচ্ছে জালিয়াত লোকটাকে ধরে ফেলেছি, কিন্তু একবার ভালোভাবে কাগজগুলো পরীক্ষা করা দরকার। সুতরাং আজকের রাতটা নন্দদুলাল বাবু নিশ্চিন্ত মনে বিষ খান। কাল আমি সকালেই তাকে জব্দ করব। মোহন ব্যোমকেশের কথাগুলো শুনে হেসে বলল, বেশ বেশ, কালই হবে। কখন আপনার সুবিধে হবে বলুন, আমি গাড়ি পাঠিয়ে দেব। ব্যোমকেশ একটু চিন্তা করলো, তারপরে বলল, আচ্ছা, এক কাজ করা যায় না? তাতে আপনার উৎকণ্ঠাও অনেকটা কমবে। অজিত আজ আপনার সঙ্গে গিয়ে সব দেখে আসুক। ওর মুখে সব কথা শুনে আজ রাত্রেই কিংবা কাল সকালে আপনি আপনার ধাঁধার উত্তর পেয়ে যাবেন। ব্যোমকেশের বদলে আমি যাব শুনে মোহনের মুখটা কেমন যেন চুপসে গেল। সেটা আমার আর ব্যোমকেশ উভয়েরই চোখে ধরা পড়ল। ব্যোমকেশ সেটা দেখে হেসে বলল, আপনার বাল্যবন্ধু বলেই বোধ হয় অজিতের উপর আপনার তেমন বিশ্বাস নেই, তাই না? কিন্তু হতাশ হবেন না, সৎসঙ্গ পড়ে ওর বুদ্ধি কিন্তু এখন ভীষণ তীক্ষ্ণ। হয়তো ও নিজেই আপনার এই সমস্ত রহস্যের সমাধান করে দেবে, আমাকে দরকারই হবে না। এত বড় সুপারিশেও মোহন কিন্তু বিন্দুমাত্র উৎসাহিত হলো না। রুই কাতলা ধরবার আশায় যদি কেউ ছিপ নিয়ে বসে থেকে সন্ধ্যাকালে পুঁটি মাছ পায়, তাহলে তার যেমন মনের অবস্থা, বোঝা যাচ্ছে মোহনেরও সেরকমই মনের অবস্থা। তারপর মুখ ভার করে মোহন বলল, যদিও না পারে। ব্যোমকেশ বলল, আরে হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, তখন তো আমি আছি। ব্যোমকেশ আমাকে আড়ালে ডেকে বলল, সব জিনিস ভালো করে লক্ষ্য করো, আর চিঠিপত্রের একটু খোঁজ নিও তো। এই বলে সে চলে গেল। ব্যোমকেশকে আমি অনেক জটিল রহস্যের মর্মোদ্ধার করতে দেখেছি এবং তাতে সাহায্যও করেছি। তার অনুসন্ধান পদ্ধতিও এতদিন একসঙ্গে থেকে অনেকটা আয়ত্ত করেছি বটে। তাই মনে মনে ভাবলাম, এই সামান্য কাজটা আমি ঠিক করতে পারবো। বিশেষ আমার প্রতি মোহনের বিশ্বাসের অভাব দেখে আমার ভেতর ভেতর যেন জেদটা চেপে বসলো। যেমন করে পারি এ সমস্যার নিষ্পত্তি আমাকে করতেই হবে। মনে মনে এরকম সংকল্প এঁটে আমি মোহনের সঙ্গে লেক থেকে বেরিয়ে এলাম। বাসে চেপে নির্দিষ্ট স্থানে নেমে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, তখন প্রায় সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে। রাস্তায় গ্যাস জ্বলে উঠেছে। মোহন পথ দেখিয়ে আমাকে নিয়ে যাচ্ছে। সার্কুলার রোড হতে একটা গলি কিছু দূর গিয়ে তার সম্মুখে একটা বড় লোহার রেলিংযুক্ত বাড়ি দেখা গেল। মোহন বলল, এই বাড়ি। আমি দেখে বুঝলাম যে সেকালের পুরাতন বাড়ি। সম্মুখে লোহার ফটকে টুল পেতে বসে আছে দারোয়ান গোছের লোক। মোহনকে দেখেই সেলাম করলো, কিন্তু আমার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। বলল, বাবুজি, আপকো ভিতর জানা হ্যাঁ? মোহন হাসলো, তারপরে বলল, ভয় নেই, ওটা আমার বন্ধু, আমার সঙ্গে এসেছে। দারোয়ান সরে গেল। আমরা দুজনেই বাড়ির সামনে বাগানে গিয়ে পড়লাম। বাগানটা পার হয়ে বারান্দায় উঠতেই ভিতর থেকে একটা 20-22 বছরের যুবক বাইরে বেরিয়ে এলো। বলল, ও ডাক্তারবাবু, আসুন আসুন। আমার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো বটে, কিন্তু কিছু বলল না। মোহন তাকে একটু তফাতে নিয়ে গিয়ে কিছু বুঝিয়ে দিল। তারপর যুবকটি বলল, বেশ বেশ বেশ, তো উনি আসুন না। মোহন তখন পরিচয় করিয়ে দিল। গৃহস্বামীর জ্যৈষ্ঠ পুত্র, নাম অরুণ। তার অনুবর্তী হয়ে আমরা ঘরের মধ্যে প্রবেশ করলাম। দুটা ঘর পার করে 3 নম্বর ঘরের দরজা বন্ধ দেখে মোহন করাঘাত করল,
সঙ্গে সঙ্গে ভেতর থেকে একটা তীক্ষ্ণ ভাঙা কণ্ঠস্বর শোনা গেল। কে কে তুমি? কে? এখন আমাকে বিরক্ত করবে না কিন্তু, আমি লিখছি। অরুণ বলল, বাবা, ডাক্তারবাবু এসেছেন। অভয়, দৌড় খোল। খানিকক্ষণ বাদেই একটা 18-19 বছরের যুবক, বোধহয় গৃহস্বামীর দ্বিতীয় পুত্র, দ্বার খুলল। আমরা সকলে ঘরের মধ্যে প্রবেশ করলাম। অরুণ চুপি চুপি অভয়কে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, খেয়েছে? অভয় ম্লান মুখে ঘাড় নাড়ল। ঘরে ঢুকেই প্রথমে দৃষ্টি পড়ল ঘরের মধ্যেখানে খাটের ওপর বিছানা পাতা রয়েছে। সেই বিছানায় বালিশের ঠ্যাস দিয়ে একজন বসে আছে, যার ডান হাতে একটা কলম। অতি শীর্ণকায় নন্দদুলালবাবু ক্রুদ্ধ কষায়িত নেত্রে আমাদের দিকে চেয়ে আছে। মাথার উপর উজ্জ্বল বৈদ্যুতিক আলো জ্বলছে, আর একটা টেবিল ল্যাম্প খাটের পাশে। তাই লোকটির সমস্ত শরীর ভালো করে দেখা যাচ্ছে। তার বয়স বোধ করি 50-এর নিচেই হবে, কিন্তু মাথার চুল সব পেকে গেছে। একটা শ্রীহীন পাংশুটে বর্ণ ধারণ করে আছে তার দেহ। হাড় চওড়া, ধারালো মুখে মাংসের লেশ মাত্র নেই। হনুর অস্থি দুটো যেন চর্ম ভেদ করে বাইরে বেরিয়ে আসতে চাইছে। পাতলা দ্বিধা ভগ্ন নাকটা মুখের ওপর যেন ঝুঁকে পড়েছে। চোখ দুটো কোনো অস্বাভাবিক উত্তেজনায় প্রচণ্ড উজ্জ্বল লাগছে, কিন্তু উত্তেজনার অবসানে আবার সে আগের মতোই ভাবলেশহীন হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। কিছুক্ষণ ওই প্রেতাকৃতি লোকটির দিকে বিস্মিতভাবে চেয়ে থেকে দেখলাম তার বাঁ হাতটা থেকে থেকে অকারণে কাঁপছে, যেন সেটা স্বাধীনভাবে দেহ হতে সম্পূর্ণ আলাদা হয়ে নৃত্য শুরু করছে। মৃত ব্যাঙের দেহ যেমন কারেন্ট লাগলে হঠাৎ করে চমকে ওঠে, তারও ওই স্নায়ু নৃত্য কতকটা আন্দাজ করতে পারলাম। নন্দদুলালবাবু দৃষ্টিতে আমার দিকে তাকালেন, আবার সেই ভাঙা অথচ তীব্র তীক্ষ্ণ ভাষায় বললেন, ডাক্তার, এই আবার কাকে নিয়ে এসেছো এখানে? কি চাই লোকটা? যেতে বলো, যেতে বলো। মোহন চোখের একটা ইশারায় আমাকে আশ্বস্ত করল যে আমি যেন গৃহস্বামীর কথাতে কিছু মনে না করি। তারপর শয্যার উপর হতে বিক্ষিপ্ত কাগজগুলো সরিয়ে বিছানার পাশে বসে রোগীর নাড়ি দেখতে লাগলো। নন্দদুলালবাবু মুখে একটা বিকৃত হাসি নিয়ে আমার দিকে চেয়ে আছেন, তারপর ডাক্তারের দিকেও তাকালেন। বাঁ হাতটা কিন্তু ঠিক একইভাবে নড়েই চলেছে। শেষে খানিকক্ষণ পরীক্ষা করার পর মোহন হাতটা ছেড়ে দিল, তারপর বলল, আবার খেয়েছেন? নন্দদুলালবাবু বলল, বেশ করেছি, খেয়েছি, কার বাবার কি? হ্যাঁ? মোহন ঠোঁট কামড়ে বলল, এতে আপনার নিজেরই ক্ষতি, আর কারুর নয়। কিন্তু সে তো আপনি বুঝবেন না, আপনার বোঝার ক্ষমতাই নেই। ওই বিষ খেয়ে খেয়ে মস্তিষ্কের তো দফা রফা করে ফেলেছেন। নন্দদুলাল বাবুর মুখে একটা পৈশাচিক বিকৃতি দেখা গেল। তারপর তিনি বললেন, তাই নাকি? হ্যাঁ, মস্তিষ্কের দফা রফা করে ফেলেছি? কিন্তু তোমার ঘটে তো অনেক বুদ্ধি, তবে ধরতে পারছো না কেন? বলি, চারিদিকে তো সেপাই বসিয়ে রেখেছো, কিন্তু ধরতে কি পারলে? বলেই একটা উৎকটভাবে হাসতে শুরু করলো। মোহন খানিকটা বিরক্ত হলো, তারপর বলল, আপনার সঙ্গে কথা বলাই ঝকমারি, যা করছিলেন করুন। মোহনের কথা শুনে নন্দদুলালবাবু আবার আগের মতো হি হি করে হাসতে লাগলো। বলল, ডাক্তার, তুই দুও দুও, আমায় ধরতে পারলি না। সঙ্গে সঙ্গে দুই হাতের বুড়ো আঙুলটা তুলে নাড়তে লাগলো। নিজের পুত্রদের সামনে এরকম কদর্য অসভ্যতা দেখে আমার সত্যিই খুব অস্বস্তি হচ্ছিল। মোহনেরও বোধ হয় সেরকমই অবস্থা। সে আমায় বলল, না অজিত, কি দেখবে দেখো, আর পারা যায় না।
হঠাৎ বৃদ্ধ আস্ফালন থামিয়ে আমার দিকে তাকিয়ে কটুবাক্যে বলে উঠল, কে হে তুমি? আমার বাড়িতে ঢুকেছ কোন মতলবে, হ্যাঁ? আমি কোনো জবাবই দিলাম না। তারপর বললে, চালাকি করার জায়গা পাওনি তাই না? ওসব ফন্দি আমার কাছে খাটবে না। এই বেলা চটপট সরে পড়ো, নইলে কিন্তু আমি পুলিশ ডাকবো। বলেই কেমন একটা ব্যঙ্গাত্মক চোখে মোহনের দিকে তাকালো। সে আমাকে কি উদ্দেশ্যে আনেছে ঠিক না বুঝলেও আমার উপর তার একটা ঘোর যেন সন্দেহ জন্মেছে। অরুণ লজ্জিতভাবে আমার কানে কানে বলল, ওর কথায় কিছু মনে করবেন না, ওটা খেলে ওর আর জ্ঞান বুদ্ধি থাকে না। মনে মনে ভাবলাম, কি ভয়ঙ্কর এই বিষ, যাহা মানুষের গোপন দুষ্প্রবৃত্তির ওপর প্রভাব ফেলে। যে ব্যক্তি জেনে শুনে ওটা খায় আর তার নৈতিক অধঃপতন হতেই থাকে। ব্যোমকেশ বলেছিল, সব দিক ভালো করে লক্ষ্য করো। তাই যতদূর সম্ভব তাড়াতাড়ি ঘরের চতুর্দিক ঘুরে ঘুরে দেখতে লাগলাম। ঘরটা বেশ বড়, আসবাবপত্র বিশেষ নেই। একটা খাট, গোটা 2 চেয়ার, একটা আলমারি, একটা তেপায়া টেবিল। এই টেবিলের ওপর ল্যাম্পটা রাখা আছে এবং তার পাশে কয়েক তিস্তা অলিখিত কাগজ আর অসংখ্য লেখার সরঞ্জাম। লিখিত কাগজগুলো কেমন যেন অবিন্যস্তভাবে পড়ে আছে। আমি একটা কাগজ তুলে নিয়ে কয়েক ছত্র পড়ে আঁতকে উঠলাম। মোহন যা বলেছিল কথাটা একবারে সত্য। এ লেখা পড়লে ফরাসি বাস্তুতান্ত্রিক এমিল জোলারও বোধ করি গা গিনগিন করত। শুধু তাই নয়, লেখার বিশেষ রসালো স্থলগুলিতে লাল কালি দিয়ে মহাশয় দাগ দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। বস্তুত এতখানি নোংরা জঘন্য মনের পরিচয় আর কোথাও পেয়েছি বলে আমার মনে হয় না। আমি নন্দদুলাল বাবুর দিকে একটা ঘৃণাপূর্ণ দৃষ্টি নিয়ে তাকালাম। তিনি আবার লেখায় মন দিয়েছেন। পার্কারের কলম দ্রুত বেগে কাগজের ওপর সঞ্চরণ করে চলেছে। পাশের টেবিলে দোয়াতের থেকে মাঝে মাঝে লাল রঙের পার্কারের ফাউন্টেন পেন দিয়ে লেখার শেষে দাগ দিচ্ছে। আমি মুখ ফিরিয়ে নিয়ে ঘরের অন্য দিকে তাকালাম। আলমারিতে কিছুই ছিল না, শুধু গোটাকতক অর্ধেক ওষুধের শিশি। মোহন বলল, ওগুলো আমারই দেওয়া ওষুধ। ঘরে 2টো জানলা, 2টো দরজা। একটা দরজা দিয়ে আমরা প্রবেশ করলাম, অন্যটা সম্বন্ধে জিজ্ঞেস করতেই জানলাম ওটা স্নান ঘরে যাওয়ার দরজা। সে ঘরটাও দেখলাম, সেখানে বিশেষ কিছু নেই। কয়েকটা কাঁচা কাপড়, তোয়ালে, তেল, সাবান আর মাজন। জানলা দুটো সম্বন্ধে অনুসন্ধান করে জানা গেল সেগুলোর সঙ্গে বাইরের কোনো সম্পর্কই নেই, আর এগুলো বেশিরভাগ সময় বন্ধ থাকে। ব্যোমকেশ থাকলে কিভাবে অনুসন্ধান করত সেটা কল্পনা করার চেষ্টা করলাম, কিন্তু কিছুই ভেবে পেলাম না। দেওয়ালে টোকা মেরে দেখব কিনা ভাবছি, হয়তো কোনো গুপ্ত দরজা আছে। এমন সময় চোখে পড়ল দেওয়ালের তাকের ওপর রাখা একটা চাঁদির আতরদানি। সাগ্রহে সেটাকে পরীক্ষা করলাম। তার মধ্যে খানিকটা তুলো আর খোপে খোপে আতর রয়েছে। চুপি চুপি অরুণকে জিজ্ঞেস করলাম, উনি কি আতর মাখেন? অরুণ অনিশ্চিতভাবে মাথা নেড়ে বলল, কি জানি, বোধ হয় না, মাখলে তো আমরা গন্ধ পেতাম। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এটা এই ঘরে কতদিন ধরে আছে? অরুণ বলল, এটা তো বরাবরই আছে, বাবাই ওটা আনিয়ে ঘরে রেখেছিলেন। নন্দদুলাল বাবুর দিকে তাকাতেই দেখলাম তিনি লেখা বন্ধ করে ঘাড় ঘুরিয়ে আমাকে দেখছেন। আমি খানিকটা তুলোয় আতর ভিজিয়ে পকেটে রাখলাম। তারপর ঘরের চারিদিকে একবার শেষ দৃষ্টিপাত করে বাইরে আসলাম। নন্দদুলাল বাবুর দৃষ্টি আমাকে যেন অনুসরণ করছিল। দেখলাম তার মুখে সেই কদর্য ব্যঙ্গাত্মক হাসিটা লেগেই আছে। বাইরে এসে বারান্দায় বসলাম। আমি বললাম, এখন আপনাদের কয়েকটা প্রশ্ন করতে চাই, কোনো কথা গোপন কিন্তু করবেন না। অরুণ বলল, বেশ, জিজ্ঞেস করুন। আমি বললাম, আপনারা ওকে সর্বদা নজরবন্দিতে রেখেছেন, কে কে পাহারা দেয়? অরুণ বলে, আমি, অভয় আর মা
পালা করে ওর সাথে থাকি, চাকর বাকর বা অন্য কাউকে কাছে ঘেঁষতে দিই না। তখন আমি জিজ্ঞেস করলাম, ওকে কখনো ওই জিনিসটা খেতে দেখেছেন? অরুণ বলল, না, মুখে দিতে কখনো দেখিনি, তবে খেয়েছেন সেটা আমরা জানতে পারি। আমি বললাম, কীরকম? তিনি বললেন, জিনিসটার চেহারা কীরকম কেউ দেখেছেন? আমি বললাম, আগে কখনো দেখেননি, জিনিসটার চেহারা কেমন? অরুণ বলল, যখন প্রকাশ্যে খেতেন তখন দেখেছিলাম, জলের মতন জিনিস, হোমিওপ্যাথিক শিশিতে থাকতো, তাই কয়েক ফোঁটা শরবত কিংবা অন্য কিছুর সঙ্গে মিশিয়ে খেতেন। আমি জিজ্ঞেস করলাম, সেরকম শিশি ঘরে তো কোথাও দেখলাম না। অরুণ বলল, ঠিক জানি না, তবে আমরাও তন্ন তন্ন করে খুঁজে কখনোই কিছু পাইনি। আমি বললাম, তাহলে তো এটা নিশ্চিত যে জিনিসটা বাইরে থেকেই আসে, কিন্তু কে আনে? অরুণ বলল, জানি না। আপনারা তিনজন ছাড়া ওই ঘরে তো আর কেউ ঢোকে না, ভালো করে ভেবে দেখুন তো। আমার কথাতে অরুণ খানিকক্ষণ চিন্তা করলো, তারপরে বলল, না, কেউ না, এক ডাক্তারবাবু ছাড়া। তারপরেই থেমে গেল। আমি মনে মনে ভাবলাম, আর কি জিজ্ঞেস করা যায়? গালে হাত দিয়ে আমি যখন ভাবছি, তখন হঠাৎ ব্যোমকেশের কথা মনে হলো। তাই আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা, ওর কাছে কোনো চিঠিপত্র আসে না? অরুণ বলল, না। আবার আমি জিজ্ঞেস করলাম, কেন, কোনো পার্সেল টাইপের কিছু? এবার অরুণ খানিকক্ষণ চিন্তা করে বলল, হ্যাঁ হ্যাঁ, সপ্তাহে একখানা করে রেজিস্ট্রির চিঠি আসে। আমি উৎসাহে লাফিয়ে উঠলাম, বললাম, কোথার থেকে আসে, কে পাঠায়? কথাটা শুনে লজ্জায় অরুণের মুখ নিচু হয়ে গেল। তারপরে বলল, কলকাতার থেকেই আসে, রেবেকা লাইট নামে একজন স্ত্রীলোক পাঠায়। আমি বললাম, ঠিক আছে, আর বলতে হবে না, কিন্তু চিঠিতে কি থাকে কখনো দেখেছেন? অরুণ বলল, দেখেছি। আমি আবার জিজ্ঞেস করলাম, কি থাকে? অরুণ বলল, শুধু সাদা কাগজ, শুধু সাদা কাগজ। কথাটা শুনে আমি কেমন বিমর্ষ হয়ে গেলাম। তারপরে বললাম, হ্যাঁ, শুধু সাদা কাগজ, আর কিছু না? অরুণ বলল, না। তারপর খানিকক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। শেষে বললাম, ঠিক জানেন খামের ভেতর আর কিচ্ছু থাকে না? অরুণ এবার একটু হাসলো, তারপরে বলল, হ্যাঁ, আমি ঠিক জানি, কারণ বাবা নিজে পিয়নের সামনে রসিদ দস্তাখত করে চিঠি নেন বটে, কিন্তু সেটা আগে খুলি আমি, তাতে সাদা কাগজ ছাড়া কখনোই কিছুই বেরোয়নি। প্রত্যেকবার আপনিই চিঠি খোলেন? আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আর কোথায় খোলেন? অরুণ বলল, বাবার ঘরে, সেইখানেই পিয়ন চিঠি নিয়ে যায় কিনা। আমি বললাম, এ তো ভারী আশ্চর্যের ব্যাপার, সাদা কাগজ রেস্টি করে পাঠাবার মানে কি? মাথা নেড়ে অরুণ বলল, সেটা তো আমিও জানি না। আরও কিছুক্ষণ বোকার মতো বসে থাকার পর খানিকটা মনে মনে চিন্তা করলাম যে রেস্টি চিঠির কথা শুনে ভেবেছিলাম ফন্দিটা আমি ধরে ফেলেছি, কিন্তু না, ওদিকের দরজায় একেবারে তালা লাগানো। বুঝলাম আপাত দৃষ্টিতে ব্যাপার সামান্য ঠেকলেও আমার বুদ্ধিতে কুলোবে না। তুলো শুনতে নরম, কিন্তু ধুনিতে লবে যান। ওই বিষ জর্জরিত দেহ অকালপঙ্গু বুড়ো লম্পটকে এঁটে ওঠার কর্ম মনে হয় আমার নয়। এখানে ব্যোমকেশের সে শানিত ঝকঝকে মস্তিষ্কের খুব দরকার। মলিন মুখে বললাম, আমি বাড়ি যাই, ব্যোমকেশকে সকল কথা তো আগে জানাই, তারপরে দেখা যাবে। তারপর হঠাৎ জিজ্ঞেস করে বসলাম, আচ্ছা, নন্দদুলাল বাবু কাউকে চিঠিপত্র লেখেন না? অরুণ বলল, না না, তবে মাসে মাসে মানি অর্ডার করে টাকা পাঠান। আমি বললাম, কাকে পাঠান? অরুণের মুখ আবার লজ্জায় রাঙা হয়ে গেল। সে বলল, ওই ইহুদি স্ত্রীলোককে। আমি জিজ্ঞেস করলাম, কত টাকা? সে বললে, 100 টাকা, কিন্তু কেন পাঠান সেটা কিন্তু বলতে পারবো না। আমি মনে মনে ভাবলাম, ওটা বুঝি স্ত্রীলোকের পেনশন, কিন্তু মুখে কিছুই বললাম না। বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমার রাত্রি 8টা বাজলো।
ব্যোমকেশ লাইব্রেরির ঘরে ছিল। দ্বারে ধাক্কা দিতেই কপাট খুলে বলল, কি খবর, সমস্যা ভঞ্জন হলো তো? আমি বললাম না। এই বলেই ঘরে ঢুকে চেয়ারে বসলাম। ইতিপূর্বে ব্যোমকেশ একটা মোটা লেন্স নিয়ে একখণ্ড কাগজ পরীক্ষা করছিল। এখন আবার যন্ত্রটা তুলে নিল। তারপর আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, ব্যাপার কি, এত শৌখিন হয়ে উঠলে কবে থেকে? আতর মেখেছো মনে হচ্ছে। আমি বললাম, না না মাখিনি, নিয়ে এসেছি। তারপর তাকে আদ্যপ্রান্ত সমস্ত বিবরণ বললাম। সেও মন দিয়ে শুনল। উপসংহারে আমি বললাম, ভাই আমার দ্বারা হবে না, এখন দেখো তুমি কিছু করতে পারো কি না। তবে আমার মনে হয় ওই আতরটা অ্যানালাইজ করলে কিছু পেলেও পাওয়া যেতে পারে। ব্যোমকেশ বলল, কি পাওয়া যাবে? মাকড়সার রস। ব্যোমকেশ আমার হাত থেকে তুলোটা নিল, নিয়ে গন্ধটা শুকলো। তারপর বলল, আহ, চমৎকার গন্ধ, খাঁটি অম্বরী আতর। তুলোটা হাতের চামড়ার উপর ঘষতে ঘষতে বলল, কি বলছিলে, কি পাওয়া যেতে পারে? আমি একটু ইতস্তত হয়ে বললাম, হয়তো নন্দদুলালবাবু আতর মাখবার চলে। তারপর থেমে গেলাম ব্যোমকেশের হেসে ওঠার জন্য। বলল, 1 মাইল দূর থেকে যার গন্ধ পাওয়া যায় সে জিনিস কেউ লুকিয়ে ব্যবহার করতে পারে অজিত? নন্দদুলালবাবু যে আতর মাখেন তার কোনো প্রমাণ পেয়েছ? আমি বললাম, না না, সেটা পাইনি বটে, কিন্তু। ব্যোমকেশ বলল, কিন্তু কি? না হে না, ওদিকে নয়, অন্যদিকে সন্ধান করো। কি করে জিনিসটা ঘরের মধ্যে আসে আগে সেই কথা ভাবো। কি করে নন্দদুলালবাবু সকলের চোখের সামনে সেটা মুখে দেন সেটার কথা ভাবো। রেজিস্ট্রি করে সাদা কাগজ কেন আসে? ওই স্ত্রীলোককে তিনি টাকা কেন পাঠান? এগুলোকে ভেবে দেখেছো? আমি হতাশ হয়ে বললাম, অনেক ভেবেছি, কিন্তু আমার দ্বারা ভাই হলো না। ব্যোমকেশ বললে, আরে আরে, আরও ভাবো, কষ্ট না করলে কিন্তু কেষ্ট পাওয়া যায় না। গভীরভাবে ভাবো, একাগ্র চিত্তে ভাবো, নাছোড় বাঁধা হয়ে ভাবো। বলেই সে আবার লেন্সটা তুলে নিল। আমি বললাম, আমি তো ভাববো, আর তুমি? ব্যোমকেশ বলল, আমিও ভাবছি, কিন্তু একাগ্র চিত্তে ভাবা বোধহয় আমার দ্বারা হবে না। আমার জালিয়াত। বলেই সে আবার টেবিলের উপর ঝুঁকে পড়ল। আমি ঘর থেকে উঠে আমাদের বসবার ঘরে আরাম কেদারায় লম্বা হয়ে শুয়ে পড়লাম। সত্যিই তো, কি এমন কঠিন কাজ যে আমি পারবো না? নিশ্চয়ই পারবো। নিজের মনকে ক্রমে ক্রমে আমি প্রবোধ দিলাম। প্রথমত, রেজিস্ট্রি করে সাদা কাগজ আসবার সার্থকতা কি? অদৃশ্য কালি দিয়ে তাতে কিছু লেখা থাকে নাকি? তারপর খানিকক্ষণ আমি চোখ বন্ধ করে চেয়ারে শুয়েই রইলাম। আবার মনে হলো, আচ্ছা, ধরে নেওয়া যাক যে জিনিসটা ঘরের মধ্যে ঢুকলো, কিন্তু সেটা নন্দদুলালবাবু রাখেন কোথায়? হোমিওপ্যাথিক ওষুধের শিশি তো লুকিয়ে রাখা সম্ভব নয়। অষ্টপ্রহর সতর্ক চক্ষু তাকে ঘিরে আছে। প্রত্যহ খানা তল্লাশি চলছে। তবে ভাবতে ভাবতে আমার মাথাটা গরম হয়ে উঠল। 5টা চুরুট আমি শেষ করে ফেললাম, কিন্তু একটা প্রশ্নের উত্তর পেলামই না। নিরাশ হয়ে প্রায় হাল যখন ছেড়ে দিচ্ছি, এমন সময় একটা অপূর্ব আইডিয়া মাথায় এলো। ধর্মর করে উঠে বসলাম আমি। তারপরে ভাবলাম, এটাও কি সম্ভব? কিংবা সম্ভব নাই বা কেন? একটু অস্বাভাবিক ঠেকলেও এছাড়া আর কি হতে পারে? সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম ব্যোমকেশের ঘরে। তাকে বললাম, কোনো বিষয়ের যুক্তিসম্মত প্রমাণ যদি থাকে, অথচ সেটা যদি আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হয়, তাহলে তাকে সত্য বলে কি ধরা যায়? আমার কথা শুনে ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে বলল, কি হলো, ভেবে বার করতে পারলে? আমি বললাম, বোধহয় করেছি। ব্যোমকেশ বললে, বেশ বেশ, কী বার করলে শুনি? বলতে গিয়ে একটু বাতো ফাতো ঠেকছিল আমার, তবুও জোর করে বললাম, দেখো, নন্দদুলালবাবুর ঘরের দেওয়ালে
কতগুলো মাকড়সা দেখেছি। এখন মনে পড়ল, আমার বিশ্বাস তিনি সেগুলিকে... বলতে বলতে আবার ব্যোমকেশ সহাস্যে হেসে উঠল। তারপর বলল, তোমার কি মনে হয় উনি সেগুলো ধরে ধরে খান? তারপরে বললে, অজিত, তুমি না একেবারে একটা জিনিয়াস। তোমার জোড়া পৃথিবীতে নেই। দেওয়ালের মাকড়সা ধরে ধরে খেলে নেশা হবে না ভাই, গাময় গরলের ঘা ফুটে বেরোবে, বুঝেছ? আমি উত্তপ্ত হয়ে বললাম, বেশ, তবে তুমিই বলো। ব্যোমকেশ চেয়ারে বসে টেবিলের ওপর পা তুলে দিল, অলসভাবে একটা চুরুট ধরালো, তারপর বলল, সাদা কাগজ ডাকে কেন আসে বুঝতে পারলে? আমি বললাম, না। আবার জিজ্ঞেস করলো, ইহুদি স্ত্রীলোকটিকে কেন টাকা পাঠানো হয় সেটা বুঝতে পেরেছ? আমি আবার বললাম, না। নন্দদুলাল বাবু দিন রাত অশ্লীল গল্প লেখেন কেন সেটা বুঝেছ? আমি এবার মাথা নাড়িয়ে বললাম, আরে বাবা, আমি কি করে কি বুঝবো? ব্যোমকেশ চুরুটে দীর্ঘ টান দিয়ে বলল, বোধ হয় আমি বুঝেছি, কিন্তু একটা বিষয়ে নিঃসন্দেহভাবে না জানা পর্যন্ত মন্তব্যটা প্রকাশ করতে পারছি না। আমি বললাম, কি বিষয়? ব্যোমকেশ চোখ দুটো বন্ধ করলো, তারপরে বলল, আগে জানা দরকার নন্দলাল বাবুর জিভের রং কেমন। মনে হলো ব্যোমকেশ আমাকে পরিহাস করছে, তাই রুষ্ট হয়ে বললাম, ঠাট্টা করছো বুঝি আমার সাথে? ব্যোমকেশ বললে, ঠাট্টা করবো কেন? তুমি আমার কথায় রাগ করলে অজিত? সত্যি বলছি, ঠাট্টা নয়। নন্দদুলাল বাবুর জিভের রঙের ওপরে সব নির্ভর করছে। যদি তার জিভের রং লাল হয় তাহলে বুঝবো আমার অনুমান ঠিক, আর যদি না হয়... তুমি বোধ হয় লক্ষ্য করনি, তাই না অজিত, নন্দদুলাল বাবুর জিভের রং কি? আমি এবার রাগ করলাম, বললাম, না না, জিভ লক্ষ্য করিনি, সে কথা আমার মনেই হয়নি। আমার রাগ দেখে ব্যোমকেশ আবার হেসে পড়ল, বলল, অথচ ওটাই তো তোমার আগে দেখা উচিত ছিল। যা হোক, এক কাজ করো, ফোন করে নন্দদুলাল বাবুর ছেলের কাছ থেকে খবরটা নাও। আমি বললাম, আচ্ছা, অরুণ আবার ভাববে না তো যে আমি তার সাথে রসিকতা করছি? ব্যোমকেশ হাত নেড়ে কাব্যের ভঙ্গিতে বলল, ভয় নাই তোর, ভয় নাই, ওরে ভয় নাই, কিছু নাই তোর ভাবনা। ওরে কাব্য শুনতে শুনতে আমি পাশের ঘরে গেলাম, তারপর টেলিফোন করলাম নন্দদুলাল বাবুর বাড়িতে। মোহন তখনও সেখানেই ছিল, সেই উত্তর দিল। নন্দদুলাল বাবুর জিভের রং টকটকে লাল, একটু অস্বাভাবিক বলে মনে হয়, কারণ তিনি বেশি পান তো খান না। কেন বলো দেখি? মোহনও এই কথা অজিতকে জিজ্ঞেস করলো। অজিত এসে বলল ব্যোমকেশকে। ব্যোমকেশ এসে বলল, লাল তো, তবে আর কি হয়ে গেছে? তোমার আর চিন্তা নেই অজিত, ধাঁধার উত্তর মিলে গেছে। দাও দেখি, টেলিফোনটা আমার হাতে দাও। ব্যোমকেশ টেলিফোনটা হাতে নিয়ে বলল, ডাক্তারবাবু, ভালোই হলো, আপনার ধাঁধার উত্তর পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, অজিতই ভেবে বার করেছে, আমি শুধু একটু সাহায্য করলাম মাত্র। জালিয়াত নিয়ে আমি যা ব্যস্ত বুঝতেই তো পারছেন। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবেন না, আমি জালিয়াত ধরে ফেলেছি। তারপর ব্যোমকেশ মোহনের উদ্দেশ্যে বলল, আপনাকে বিশেষ কিছু করতে হবে না, কেবল নন্দদুলাল বাবুর ঘর থেকে লাল কালির দোয়াত আর লাল রঙের ফাউন্টেন পেনটা সরিয়ে দেবেন। ঠিক আছে, কাল দেখা হচ্ছে, কাল আপনার সাথে বসে কথা বলবো। নমস্কার জানিয়ে ব্যোমকেশ ফোনটা রেখে দিল। ফোনটা রাখার আগে ওপাশ থেকে অরুণ বললে, অজিতবাবুকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাবেন। ব্যোমকেশ বলল, বলেছিলুম না, ওর বুদ্ধি এখন ভীষণ ধারালো। হাসতে হাসতে ফোনটা কেটেই দিল ব্যোমকেশ। বসবার ঘরে ফিরে এসে লজ্জিত মুখে বললাম, কিছুটা মনে হয় বুঝতে পারছি, কিন্তু তুমি একটু পরিষ্কার করে বলো না ব্যোমকেশ,
কেমন করে বুঝলে? ঘড়ির দিকে একবার তাকিয়ে ব্যোমকেশ বলল, এই অজিত, খাবার সময় হলো, এখনই পুটিরাম ডাকবে মনে হয়। কিন্তু আচ্ছা, তোমাকে আগে উত্তরটা বলেই দিই। প্রথম থেকেই তুমি ভুল পথে যাচ্ছিলে। দেখতে হবে জিনিসটা ঘরের মধ্যে প্রবেশ করে কি করে। তার তো হাত পা নেই, সুতরাং কেউ তাকে নিশ্চয়ই আনে। সেটা কে? ঘরের মধ্যে 5 জন লোক ঢুকতে পায়, ডাক্তার, 2 ছেলে, স্ত্রী আর একজন। প্রথম 4 জন বিষ খাওয়াবে না, এটা তো একবারই নিশ্চিত। অতএব এটা তোমার ধরে নেওয়া উচিত ছিল যে এটা পঞ্চম ব্যক্তির কাজ। এবার বলো তো, পঞ্চম ব্যক্তিটাকে? অজিত বলল, পঞ্চম ব্যক্তি তো পিয়ন, যে সপ্তাহে একবার করে এসে নন্দদুলাল বাবুর ঘরে ঢোকে সই করানোর জন্য। ব্যোমকেশ বলল, এটাই তো রাস্তা, তার মারফতেই তো জিনিসটা ঘরে প্রবেশ করে। কিন্তু খামের মধ্যে তো সাদা কাগজ ছাড়া আর কিছুই থাকে না, ওইখানেই ফাঁকি। সবাই মনে করে খামের মধ্যে জিনিসটা আছে, তাই পিয়নকে কেউ লক্ষ্যই করে না। লোকটা হুঁশিয়ার, সে অনায়াসেই লাল কালির দোয়াত বদলে দিয়ে যায়। রেজিস্ট্রি করে সাদা কাগজ পাঠাবার উদ্দেশ্যই হচ্ছে কোনো ক্রমে পিয়নকে নন্দদুলাল বাবুর ঘরে ঢোকানো। আমি বললাম, তারপর? ব্যোমকেশ বললে, তুমি আর একটা ভুল করেছ। ইহুদি স্ত্রীলোককে টাকা পাঠানো হয়, পেনশন নয়। ও প্রথা কোনোদিনও ছিল না। টাকাটা হচ্ছে ওষুধের দাম। ওই স্ত্রীলোকই পিয়নের হাতে ওষুধ পাঠাচ্ছে। তাহলে দেখো অজিত, ওষুধ নন্দদুলাল বাবুর ঘরে এসে নন্দদুলাল বাবুর হাতে অবধি পৌঁছালো, কিন্তু কেউ জানতেই পারল না। কিন্তু অষ্টপ্রহর ঘরে লোক থাকে, তিনি খাবেন কি করে? নন্দদুলাল বাবু গল্প লিখতে আরম্ভ করলেন। সর্বদাই হাতের কাছে লেখার সরঞ্জাম রয়েছে, তাই উঠে গিয়ে তাকে খেতেই হয় না। খাটের ওপর বসেই সে কার্যটা সম্পন্ন করে। তিনি কালো কালি দিয়ে গল্প লেখেন, লাল কলম দিয়ে শুধু দাগ দেন এবং ফাঁক পেলেই কলমটা একটু চুষে নেন। কালি ফুরিয়ে গেলে আবার ফাউন্টেন পেন ভরে নেন। জিভের রং লাল কেন এখন বুঝতে পারছো তো? আমি বললাম, কিন্তু ব্যোমকেশ, ওটা যে লালই হবে সেটা তুমি বুঝলে কি করে? কালোও তো হতে পারতো। ব্যোমকেশ বলে, হায় হায়, এটাও বুঝলে না? কালো কালি যে বেশি খরচ হচ্ছে। নন্দদুলাল বাবুর ওটি হচ্ছে অমূল্য রতন, সেটা কি সে বেশি খরচ করতে পারে? তাই তো লাল কালির ব্যবস্থা। আমি এবার হাসতে হাসতে বললাম, আরে বুঝেছি বুঝেছি, জিনিসটা যে এত সহজ। ব্যোমকেশ বলল, সহজ তো বটেই, কিন্তু যে লোকের মাথা থেকে এই সহজ বুদ্ধি বেরিয়েছে তার মাথাটা কিন্তু অবহেলার বস্তু নয়। এত সহজ বলেই তোমরা এটা ধরতেই পারছিলে না। আমি বললাম, ব্যোমকেশ, সে তো হলো, কিন্তু তুমি ধরলে কি করে? ব্যোমকেশ বললে, খুব সহজে। এই ব্যাপারে দুটো জিনিস সম্পূর্ণ নিরর্থক বলে মনে হয়। এক, রেজিস্ট্রি করে সাদা কাগজ আসা, আর 2, নন্দদুলাল বাবুর গল্প লেখা। এই দুটোই সত্যিকারের কারণ খুঁজতে গিয়েই আসল কারণটা বেরিয়ে পড়ল। ঠিক সেই সময় পাশের ঘর থেকে ঝনঝন করে টেলিফোনের আওয়াজ আসলো। আমরা দুজনেই তাড়াতাড়ি উঠলাম। ব্যোমকেশ ফোনটা ধরলো, জিজ্ঞেস করলো, কে বলছেন? তারপর ওর কাছেই শুনলাম, ও ডাক্তারবাবু, তো কী খবর? ওপাশ থেকে কেউ বলল, নন্দদুলাল বাবু চেঁচামেচি করছেন, হাত পা ছুটছেন। তা হোক হোক, তাতে কোনো ক্ষতি হবে না। কি বললেন? অজিতকে গালাগাল করছে? আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ভারী অন্যায়, ভারী অন্যায়। কিন্তু যখন তার মুখ বন্ধ করা যাচ্ছে না, তখন আর কি করবেন বলুন? অজিত অবশ্য ওসব গ্রাহ্য করে না। অবিমিশ্রিত প্রশংসা যে পৃথিবীতে পাওয়া যায় না, সেটা অজিত খুব ভালোই জানে। মধু ও হল, কমলে কণ্টক, এই জগতের এটাই তো নিয়ম, তাই না ডাক্তারবাবু? আচ্ছা, নমস্কার, শুভরাত্রি। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।